হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর আজকে আমরা কালকি 2898 থিওরিজ এপিসোড 3 নিয়ে চলে এসেছি। লাস্ট দুটো এপিসোডে আমরা অশ্বত্থামাকে নিয়ে কথা বলেছিলাম এবং কালিকে নিয়ে কথা বলেছিলাম, কালী পুরুষকে নিয়ে কথা বলেছিলাম এবং আপনারা খুব ভালো রিসেপশন দিয়েছেন সেই দুটো ভিডিওর। যদি না দেখে থাকেন, যারা এখনো দেখেননি ভিডিওগুলো অবশ্যই কি চেক আউট করুন, আপনাদের আশা করি ভালো লাগবে এবং থ্যাংক ইউ ফর গিভিং অ্যান এক্সট্রাঅর্ডিনারি রেসপন্স। এবার যাই হোক, থার্ড এপিসোডে আমরা কথা বলবো হচ্ছে হু ইজ কালকি। এবার কালকি পুরাণের ব্যাপারে আসবো, তার আগে আমি একটা ছোট জিনিস ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে, প্রথম যে ভিডিওটা আমি বানিয়েছিলাম অশ্বত্থামাকে নিয়ে, সেখানে আমি একটা জায়গায় বলেছিলাম যে অশ্বত্থামা যখন ব্রহ্মাস্ত্র চার্জ করে তখন প্রেগনেন্ট উত্তরার উপর চার্জ করে এবং উত্তরার গর্ভে তখন পরীক্ষিত ছিল এবং পরীক্ষিত সেই ব্রহ্মাস্ত্রের আঘাতে মারা যায়, মৃত জন্ম নেয় পরীক্ষিত। এবং তারপরে আমি কলির অরিজিন স্টোরি যেখানে বলছিলাম, সেখানে আবার পরীক্ষিতের কথা আসে। তো তখন অনেকে কমেন্টে লিখেছে যে পরীক্ষিত কিভাবে এলো, এই তো মারা গেল, আগের ভিডিওটাতে তুমি বলে মারা গেল, তাহলে সে আবার জন্মালো কি করে? তো ওই ডাউটটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, ওটা আমার বলে দেওয়া উচিত ছিল, বাট যেহেতু আমি অশ্বত্থামার গল্পটার উপরই বেশি ফোকাস করছিলাম, আমি ওই ট্র্যাকটাতে যাইনি। সেটা হচ্ছে, পরীক্ষিত যখন মৃত জন্ম নেয় উত্তরের গর্ভ থেকে, তখন শ্রীকৃষ্ণ তার গায়ে হাত বুলিয়ে দেয় এবং শ্রীকৃষ্ণ নিজের পাওয়ার্সের মাধ্যমে তাকে আবার করে রিভাইভ করে দেয়। এবং তারপরে কলির গল্পে আপনি পরীক্ষিতের ব্যাপারে তো শুনেইছেন, কারণ পরীক্ষিত লাস্ট আর কি যখন পাণ্ডবরা চলে গেল স্বর্গের দিকে প্রস্থান করলো, তো তখন পরীক্ষিতকে হস্তিনাপুরের রাজা বানিয়ে দেয়। এবং পরীক্ষিতের সন্তান পরে হচ্ছে জন্মেঞ্জয়, যে একটা এরকম যজ্ঞ করেছিল যেখানে সব সাপরা মারা গেছিল। সেই গল্পটাও আমি একটু ছোট করে আগের ভিডিও, মানে কালী পুরুষকে নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে সেই ব্যাপারটা মেনশন করেছিলাম। এনিওয়ে, এবার আমরা চলে আসবো হচ্ছে কালকিকে নিয়ে। তো অ্যাকচুয়ালি কলিযুগ যখন শুরু হবে এবং কলি ধীরে ধীরে মানুষের ওপর যে ইম্প্যাক্ট করছে, আপনাদেরকে বলেছিলাম যে কলি প্রত্যেকের মধ্যে প্রেজেন্ট আছে, ধীরে ধীরে তাদেরকে ম্যানিপুলেট করছে। যে কলিযুগের ফার্স্ট যে হবে স্টেজে, সব মানুষ আর কি দেবতাকে পুজো করা ছেড়ে দেবে, কমাতে শুরু করবে এবং সেকেন্ড এবং থার্ড স্টেজে তারা ভগবানের নাম অব্দি ভুলে যাবে। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে তাই হচ্ছে। এখন আর লোকে কোথায় ভগবানের পুজো আচ্ছা করে, সেটা কমিয়ে দিচ্ছে, ভগবানের নাম করে। এবার একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে ভগবানের যেরকম মানুষের ভগবানকে প্রয়োজন, সেরকম ভগবানেরও মানুষকে প্রয়োজন। মানুষ যদি তার পুজো আচ্ছা আরাধনা না করে, তাহলে ভগবানও ধীরে ধীরে লেস পাওয়ারফুল হয়ে যায়। এই যে কনসেপ্টটা, এটা চাইনিজ মাইথোলজিতেও কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, এটা নিয়ে আরো একটা গল্প আছে যেটা আমি পরে আপনাদেরকে বলবো, আর একটা ঘটনা আছে যেটা নিয়ে আলাদা একটা সেপারেট ভিডিও করা যেতে পারে। বাট দেবতাদেরও মানুষের প্রেয়ার্সের দরকার আছে, সেটাই তাদেরকে পাওয়ারফুল বানায়। তো এই যখন মানুষ একেবারেই নাম নেওয়া বন্ধ করে দেয় ভগবানরাও দুর্বল হয়ে পড়ে এবং তখন তারা ফাইনালি ব্রহ্মার কাছে যায় এবং তারপরে ব্রহ্মা সেই সব দেবতাদেরকে নিয়ে পৌঁছায় হচ্ছে বিষ্ণুর কাছে। এবং সেখানে নারায়ণ আর কি ঠিক করেন যে হ্যাঁ, আমি কল্কি অবতার নেব এবং দশম অবতার নিয়ে তিনি সম্ভালা গ্রামে জন্ম নেন। আচ্ছা, এই সম্ভালা গ্রাম, এই গ্রামটা আর কি সম্ভল বলে উত্তরপ্রদেশে একটা গ্রাম আছে, সেখান থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছে, সেটার সাথে রিজেম্বলেন্স হয়। এবং পরবর্তীকালে আপনারা দেখবেন, আপনারা যদি সম্ভালার ব্যাপারে পড়েন, এটা চাইনিজ এতেও এই মানে মেনশন আছে আর কি। অ্যাকচুয়ালি এই সম্ভালার যে গ্রামের ব্যাপারে, সেই থেকে ইন্সপিরেশন নিয়ে বুদ্ধিস্ট টেক্সট ওটা থেকে ইন্সপিরেশন নিয়েছে এবং তাদের টেক্সটের মধ্যেও আর কি বুদ্ধিস্ট কালচারের মধ্যেও এই সম্ভালার মেনশন আসে। এবং তারা বলে যেটা উত্তরপ্রদেশের দিকে কোনো গ্রাম নয়, এটা হচ্ছে হিমালয়ের মধ্যে উপস্থিত একটা গ্রাম এবং এটা ফোর্থ ডাইমেনশনে আছে, এটাকে আমরা চোখে দেখতে পাবো না আর কি। তো এরকম ভাবে সেখানে মেনশন আছে এবং সেটা আর কি চাইনিজ মাইথোলজির মধ্যেও রয়েছে। এবং কালচক্র ওরা বলে একটা জিনিস হয়, সেটার মধ্যে মানে সেই টেক্সটার মধ্যেও এই সম্ভালার মেনশন আছে আর কি। তো সেই সম্ভালা গ্রামের মধ্যে বিষ্ণু যশ এবং সুমতির গর্ভ থেকে আর কি, এই মা বাবার কাছ থেকে আর কি কল্কির জন্ম হয়। কল্কির আরো 3টে ভাই ছিল এবং কল্কি গ্রামের মধ্যে ধীরে ধীরে বড় হতে থাকে। বড় হয়ে যাওয়ার পরে সে আরো জ্ঞান অর্জন করতে বেরিয়ে পড়ে এবং তারপরে তার দেখা হয় হচ্ছে পরশুরামের সাথে এবং পরশুরাম তাকে পুরো ট্রেনিং দেয়, অস্ত্র শিক্ষা ইত্যাদি সবকিছু শেখায়। এবং তারপরে যখন তার পুরো ট্রেনিং কমপ্লিট হয়ে যায়, তারপরে আচ্ছা, আপনাদেরকে এটাও তো বলে দিয়েছিলাম যে যখন কল্কি জন্ম নিয়েছিল ওই গ্রামে, সেই দিনকে 4জন চিরঞ্জীবী ওখানে এসেছিল। এটা আমি যে অশ্বত্থামার ভিডিওটা ছিল সেখানে অলরেডি মেনশন করে দিয়েছিলাম। 4জন চিরঞ্জীবী সেখানে তাকে দেখতে এসেছিল আর কি, অন্য ভেষ ধরে আর কি। তার মধ্যে অশ্বত্থামা ছিল, তার মধ্যে কৃপাচার্য ছিল, তার মধ্যে পরশুরাম ছিল, তার মধ্যে বেদব্যাস ছিল। যাই হোক, তো পরশুরামের কাছে ট্রেনিং ইত্যাদি নেওয়ার পর পরশুরাম তাকে বলে যে তুমি মহাদেবের আরাধনা করো এবং মহাদেবের আরাধনা করার পর মহাদেব সেখানে এসে প্রকট হন এবং তিনি কল্কিকে অনেকগুলো জিনিসপত্র দিয়েছিলেন। তার মধ্যে সবচেয়ে প্রথম ছিল একটা ঘোড়া, যে ঘোড়াটা উড়তে পারে। এবং সেখানে আরো একটা মেনশন আছে, খুব সুন্দর জিনিস, সেটা কিন্তু খালি ঘোড়া উড়তে পারে এরকম ঘোড়ার তো আমরা মেনশন বহু মাইথোলজিক্যাল গল্পের মধ্যে দেখতে পাই। বাট সেখানে আরো একটা মেনশন আছে, একটা পার্টিকুলার লাইন, যে এ কিন্তু যে কোনো রূপ নিতে পারে, মানে ট্রান্সফর্ম করতে পারে। মানে যেরকম আমরা ট্রান্সফরমারে দেখতে পেয়েছিলাম যে বারবার চেঞ্জ করছে রূপ ইত্যাদি, আকার ইত্যাদি চেঞ্জ করছে, সেরকম এই যে বাহনটা দিয়েছে, সেই বাহনটা কিন্তু বারবার চেঞ্জ করতে পারে। বাট আপনি টেক্সট যতগুলো আছে, যত ছবি দেখবেন কালকে, সেখানে দেখবেন সাদা রঙের একটা ঘোড়া যার দুটো ডানা
জানা আছে, কিন্তু মানে টেক্সটটা যখন পড়বেন ভালো করে, মানে ছবিতে ওটা দেখতে পাবেন, এবং যখন পড়বেন সেখানে দেখবেন যে লেখা আছে যে ওটা যে কোনো রূপ ধারণ করতে পারে। এটা কেন বলছি সেটা একটু পরে আসছি। দ্বিতীয় আরেকটা দিয়েছিলেন হচ্ছে একটা তরোয়াল, মহাদেব ওনাকে একটা তরোয়াল দিয়েছিলেন, এবং আরেকটা প্যারট দিয়েছিলেন যেটার নাম হচ্ছে সুখা বলে, মানে ইংলিশে সুখা বলা, সুখ বলে আর কি। তো এবং সেই প্যারটটা আর কি বিশাল ইন্টেলিজেন্ট, এবং সে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার তিনটেই জানে, এবং বিভৎস ইন্টেলিজেন্ট, তার অনেক নলেজ আছে, এবং সে ডাইরেক্টলি কথা বলতে পারে। এবার আপনারা দেখুন বুজ্জি, কালকি 2898 বুজ্জি কিন্তু এমন একটা ভিকেল যে নিজেকে ট্রান্সফর্ম করতে পারে। এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি সেকেন্ড যে ট্রেলারটা এসেছিল, সেখানে আমরা দেখেছি যে বুজ্জি মানে ফার্স্ট ট্রেলারে একটা নর্মাল গাড়ির মতো ছিল, সেকেন্ড ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি সে একটা পুরো ওই ডগের মতো বড় ভার্সন, মানে ট্রান্সফর্মারের মতো নিজেকে ট্রান্সফর্ম করে নিচ্ছে। তার মানে বুজ্জি হচ্ছে ওই ঘোড়াটা। অ্যাট দ্য সেম টাইম বুজ্জি দেখবেন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে সে কথা বলে ভৈরবার সাথে, এবং দেখবেন একটা মানে যেরকম টিয়া পাখি হয় সেরকম বুজ্জির যে ড্যাশের ওপর একটা ছোট এরকম মুখ মতো বসানো আছে, সেটা কমিউনিকেট করে, সেটার মধ্যে দিয়ে আর কি লাইট ইত্যাদি বেরোয় এবং কথা বলে। এটা যে অ্যানিমেটেড সিরিজটা বুজ্জি এন্ড ভেরাবা এসেছিল অ্যামাজন প্রাইমে, সেখানেও আমরা দেখতে পেয়েছিলাম। তো মাইট বি এটা একসাথে আর কি 2 in 1 করে দিয়েছে আর কি, নাগ অশ্বিন দুটোকে ক্লাব করে, যে বুজ্জি আর কি একদিকে ওই মানে এটাও ঘোড়াটাও, এবং অ্যাট দ্য সেম টাইম ও আর কি ওই প্যারটটাও। এবং যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকের দিনে তো সবই জানে, তো সেই জিনিসটাই আর কি ওখান থেকে ডিপেক্ট করছে। এবার মাইট বি যেহেতু ভেরাবা বলা হচ্ছে, এবং মহাদেবী আর কি কালকিকে হেল্প করেছিল, তো মাইট বি যে ভেরাবার যে ক্যারেক্টারটা যেটা হচ্ছে প্রভাস প্লে করছে, সেটা হয়তো মহাদেবী হতে পারে। তো লেটস সি কি হয় সেটা আমরা তো আর একদিনেরই অপেক্ষা, কালকেই ছবিটা দেখতে পাবো এবং তখনই জানতে পারবো যে সে নিজে কালকি নাকি মহাদেব, সেটা দেখার মতো বিষয় হবে। এনিওয়ে, তো এই তিনটে জিনিস মহাদেব কালকিকে দেন, এবং সেগুলো নিয়ে সে আবার সাম্বালা গ্রামে ফিরে আসে। এবার তাকে কদিন পরে ওই যে প্যারটটা সুখ, সে জানায় হচ্ছে যে একটি মেয়ে রয়েছে যার নাম হচ্ছে পদ্মা বলে, যে সিনহালা দেশে থাকে। তো সে আর কি মানে এর কাছে আরাধনা করেছিল, মহাদেবের কাছে বরদান চেয়েছিল। সে আচ্ছা সেই এই পদ্মাও বলে রাখি কিন্তু মানে মা লক্ষ্মীর আর কি রিইনকার্নেশন, এবং সেই পদ্মা মহাদেবের কাছে বরদান চেয়েছিল যে আমি বিয়ে করলে আমার যেন নারায়ণের মানে অবতারের সাথে বিয়ে হয়। আর মহাদেব আর কি খুশি হয়ে, মানে যেহেতু আরাধনা করেছিল, মহাদেব খুশি হয়ে বলেছিলেন তাকে যে তোমার বিয়ে নারায়ণের সাথেই হবে, যদি অন্য কোনো পুরুষ বা দেবতা বা অন্য কোনো রাক্ষস কেউ যদি তোমার দিকে তাকায় মানে কামনার দৃষ্টিতে, তাহলে সে কিন্তু সঙ্গে সঙ্গে নারীতে কনভার্ট হয়ে যাবে। তো এবার এই জিনিসটা মানে ওই প্যারাটটা জানতে পেরে সেই ইনফরমেশনটা তিনি একে দেন, কালকিকে দেন, যে ও নারায়ণকে বিয়ে করতে চায়, এবং ওর এই যে বরদানটা পেয়েছিল তাই জন্য তার আশেপাশে সবাই মেয়ে হয়ে গেছে, মানে যারা যারাই এত সুন্দরী, যারা যারাই ওকে আর কি লাস্টফুল ওয়েতে দেখেছে, তারা প্রত্যেকেই মেয়েতে কনভার্ট হয়ে গেছে। তো এটা জানার পরে কালকি সিনহালা দেশে যান, এবং সেখানে গিয়ে পদ্মার সাথে তার বিয়ে ইত্যাদি হয়, এবং তিনি আবার সাম্ভালা গ্রামে ফিরে আসেন। এবং তারপরে তার দুটো ছেলে হয়েছিল, সেই ছেলেদের নাম হচ্ছে জয় এবং বিজয়, তারাও অস্ত্র শিক্ষা ইত্যাদি নেয়। এবং তারপরে আপনাদেরকে বলে রাখি যে তারা ঠিক করে যে একটা অশ্বমেধের ঘোড়া ছাড়বে, এবং যে যে টেরিটরিতে সেটা যাবে, সেই টেরিটরিতে যাওয়ার পরে সেখানে আর কি যদি তারা বর্ষতা স্বীকার করে নেয় ভালো, না হলে কালকি সেখানে গিয়ে যুদ্ধ করে তাদেরকে হারাবে, পরাস্ত করবে। এবং এইখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, এই একটার পর একটা টেরিটরিতে যখন ওই ঘোড়াটা যেতে থাকে, যারা যারা বর্ষতা স্বীকার করে নেয় ভালো, একটা টেরিটরি দিকে পৌঁছায়, সেখানে আমরা দেখতে পাই যে খালি 20 কন্যারা রয়েছে। কালকে এমন একটা জায়গায় পৌঁছায়, তার ঘোড়াটা পৌঁছায় যেখানে খালি 20 কন্যারা রয়েছে, এবং সেখানে মানুষ কোনো বাস করে না, চারিদিকে আর কি মানে বিষ হয়ে গেছে। এবং তারপরে কালকি আর কি ওইটাকে জয় করে এবং সবাইকে মুক্তি দেয়। তো আপনারা দেখুন এই যে বিষ, এই জিনিসটা কি ডিনোট করছে, যে চারিদিকে 20 কন্যা ভর্তি, বিষ রয়েছে, কোনো মানুষ বেঁচে নেই, বেঁচে থাকার মতো এনভায়রনমেন্ট নেই, চারিদিকে আর কি পয়জনাস হয়ে গেছে। এটা কি ডেপিক্ট করছে, পয়জনাস কি হয়েছে আমাদের এই যে ফিউচারে আমাদের যে পলিউশন বাড়ছে ধীরে 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 ধীরে, সেই জিনিসটাই কিন্তু অ্যাকচুয়ালি ডেপিক্ট করা আছে। এবং আপনারা যদি কালকি 2898 দেখেন যে ফিউচারে যেটা হবে, যেরকম একটা ম্যাডম্যাক্স এর মতো ওরা ওয়ার্ল্ড বা ডিউনের মতো একটা ওয়ার্ল্ড সেট করেছে, যেখানে কিন্তু চারিদিকে জল শেষ হয়ে গেছে, সব রিসোর্সেস শেষ হয়ে গেছে, পলিউশনের জন্য সবকিছু আর কি একদম মরুভূমির মতো হয়ে গেছে, সেই রকমই একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করেছে। তো অ্যাকচুয়ালি ওই সাম্ভালার বাইরে বাকি যে জায়গাগুলো, সেগুলো কিন্তু এরকমই অবস্থা হয়েছে। এবং দেখুন সেটাই কিন্তু ছবিতেও আমরা মানে কালকে 2898 দেখতে পাচ্ছি যে সাম্ভালা যে গ্রামটা, সেখানে কিন্তু পরিস্থিতিটা ঠিক আছে, যেখানে অমিতাভ বচ্চন দীপিকাকে নিয়ে গেছে, কিন্তু বাকি যে পোর্শনগুলো মানে যেটা কাশি ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি, সেগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ। এবং পয়জনাস বলতে আর কি পলিউশনটাকেই বোঝাচ্ছে। তো কালকি এইভাবে এগোতে থাকে নিজের অশ্বমেধের ঘোড়া নিয়ে, এবং তারপরে ফাইনালি তার দেখা হয় হচ্ছে সত্যযুগের সাথে এবং ধর্মর সাথে, এবং তারা ওর কাছে হেল্প চায় এবং কালির ব্যাপারে বলে, এবং ফাইনালি কালকি পৌঁছে যায় হচ্ছে কালির টেরিটরিতে। এবং সেটা আমি কালির ভিডিওতে বলেছিলাম যে কালী পুরুষের সৈন্যর সাথে বিশাল বড় একটা যুদ্ধ লাগে, এবং সেই যুদ্ধে আর কি ওর যে চিফ আর্মি লোকেরা ছিল কোকা ভিকোকা, সেই দুজন অসুরকে আর কি কালকি হারায়, পরাস্ত করে। এবং তারা আর কি এরকম তাদের বরদান ছিল লর্ড ব্রহ্মার কাছে, যে তারা যদি একজন মারা যায় আরেকজন ভাই, মানে টুইন ব্রাদার ছিল ওরা রাক্ষস,
একজন আরেকজনের দিকে তাকালে সে জীবিত হয়ে যাবে। তো কালকি তারপরে ওদেরকে একসাথে আর কি মারে, মানে একসাথে মারলে ওদেরকে একসাথে মারতে হবে, তো ওদেরকে মারে। আর অন্যদিকে আমরা তার যে জেনারেল যারা ছিল, যেটা হচ্ছে ধর্ম এবং সত্যযুগ, তারা গিয়ে এই কালির আর কি পুরো এম্পায়ারটাতে, মানে পুরো যে রাজত্ব ছিল আর কি, যে রাজপ্রাসাদ ছিল সেগুলোতে আগুন ইত্যাদি লাগিয়ে দেয়। এবং তারপরে আপনাদেরকে যেটা বলেছিলাম, কালি হচ্ছে ইমমর্টাল, তো সে তখন গাধার পিঠে করে পালিয়ে যায় এবং বলে টাইম ট্রাভেল করে সে পরবর্তী সাইকেলের কলিযুগে গিয়ে সেখানে লুকিয়ে পড়ে আর কি। তো এটা ছিল গল্প। এবং তারপরে এই কলিকে পরাস্ত করার পরে, ধর্ম স্থাপনা করার পর, সে আবার সাম্বালা গ্রামে ফিরে আসে। তার মা বাবা সেখান থেকে চলে যায় আরো একটা অন্য স্থানে, সেই স্থানটার নামটা আমার মনে নেই। এবং যখন পুরো যুগের স্থাপনা হয়ে যায়, আচ্ছা এর মাঝখানে আরো একটা ছোট গল্প বলে দিই, যেটা হচ্ছে যে তিনি আবার একটা বিয়ে করেছিলেন, কালকি আবার একটা বিয়ে করেছিলেন, দ্বিতীয় বিয়ে, এবং সেখান থেকেও তার একটা সন্তান হয়েছিল আর কি। তার দুটো স্ত্রী আর কি, প্রথমটা পদ্মা এবং পরেরটার আমার নামটা মনে পড়ছে না, সেটা আর কি এই যুদ্ধটার পরে, কালির সাথে যুদ্ধের পরে তিনি আবার একটা মানে বিয়ে করেছিলেন আর কি। তো এরপরে যখন পুরো সত্যযুগের স্থাপনা আবার হয়ে যায়, তখন আর কি তিনি বৈকুণ্ঠর পথে চলে যান। তো এই হচ্ছে কল্কি অবতারের পুরো গল্পটা। এবার এই কল্কি পুরাণটাকে কিন্তু মেন পুরাণ ধরা হয় না, এটা উপপুরাণ, যেহেতু এখনো কল্কি অবতার আসেনি। তো তার ব্যাপারে আমাদের দেখবেন এখানে সবসময় এটাই হয় যে বাল্মীকি কিন্তু রামায়ণের রচনা রাম আসার আগেই করেছিলেন। এখানে বেদব্যাস কিন্তু গোটা মহাভারতটা লিখেছিল মহাভারত সৃষ্টি হওয়ার আগে, মানে মহাভারতের যুদ্ধ হওয়ার আগে বেদব্যাস পুরোটা দেখেছিল এবং লিখে দিয়েছিল। সেরকম ভাবে কল্কি এখনো আসেননি, পৃথিবীতে প্রকট হননি, কিন্তু তার এই ঘটনাগুলো যে কি হতে চলেছে সামনের দিনে সেগুলো লেখা আছে। এবার সেগুলো শুনে অনেকের মনে হতে পারে যে এত পুরো মানে পৌরাণিক কথা মনে হচ্ছে, বাট এগুলোর সাথে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে পলিউশন ইত্যাদি এই ছোট ছোট জিনিস বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলোর লিঙ্ক আছে কোথাও গিয়ে। তো ওইগুলো রূপকথা মানে সিম্বলিক্যালি ওইভাবে বলা আছে যাতে মানুষকে কনভিকশনের সাথে লার্জার দ্যান লাইফ ভাবে প্রেজেন্ট করতে পারে, কিন্তু এগুলোর মধ্যে ফিউচারিস্টিক জিনিসপত্র লুকিয়ে আছে। এবং সেটাই কোথাও নাগ অশ্বিন একটা ট্যাগ করছে হলিউডের বিভিন্ন ছবি থেকে ইন্সপিরেশন ইত্যাদি নিয়ে, এবং তার সাথে আমাদের এই ইন্ডিয়ান মাইথোলজিটাকে কানেক্ট করে তিনি একটা ছবি তৈরি করছেন, যেটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমি তো দেখার জন্য মুখে আছি, কালকে সকালবেলা ছবিটা দেখার জন্য রিয়েলি রিয়েলি এক্সাইটেড। তো এই ছিল কল্কির গল্প। এবং আপনারা আমাকে জানান যে মহাভারতের আরো এরকম বিভিন্ন অ্যাসপেক্ট, মহাভারত রামায়ণের এই বিভিন্ন রকমের গল্প নিয়ে কি আপনারা এপিসোড চান, তাহলে আমি প্রতি সপ্তাহে একটা করে নিয়ে আসবার চেষ্টা করবো এবং সেগুলোকে আমি প্রপারলি এডিট ইত্যাদি করে করবো। কিন্তু আপনাদেরকে এইটুকু আমাকে আশ্বাস দিতে হবে যে এটাতে ভিউজ যেন আসে, নাহলে আমি উত্তম কুমারের এপিসোড শুরু করেছিলাম, সেটা দেখলাম যে অতটা ভিউজ আসছে না। তো দেখুন ভিউজ না এলে আমাদের পক্ষে কন্টিনিউ করা ডিফিকাল্ট হয়ে যায়। তো সেটা আপনারা যদি কমেন্টে অ্যাসুরেন্স দেন তাহলে অবশ্যই আমরা একটা করে এপিসোড প্রতি সপ্তাহে আনবার চেষ্টা করবো। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।